প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনারা দৃষ্টান্ত স্থাপন করেছে বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের জন্য বরাদ্দ অর্থ মানব কল্যাণে ব্যয় করার আহ্বান। রিমাল তাণ্ডবে লন্ডভন্ড উপকূলের প্রাণহানি বেড়ে ২০, খুলনা বরিশাল বিভাগে ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ, ৪১ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। বিদেশে বেনজিরের সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন, অপরাধের প্রমাণ পেলে কাউকেই ছাড় নয় বললেন সালমান রহমান। এবং IMF শর্তের ঘেরাটোপে আগামী বাজেট আম জনতার ঘাড়ে খড়গ পড়ার পাশাপাশি নিজস্বতা হারাবে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। যুদ্ধের পেছনে ব্যয় না করে সেই অর্থ মানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের পথ খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নাসির উদ্দিনের রিপোর্ট। জীবনের ঝুঁকি ও সেবার ব্রত নিয়ে পেশাদারিত্বের সঙ্গে বিশ্বের ৪৩টি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। সফলতার সঙ্গে শেষ হয়েছে ৬৩টি জাতিসংঘ মিশন। বর্তমানে ১৩টি দেশে ৬,০৯২ জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে নিয়োজিত আছেন, যার মধ্যে ৪৯৩ জন নারী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত ১৬৮ জন বাংলাদেশি শহীদ হয়েছেন। এর মধ্যে ১৩১ জন সেনা, ৪ জন নৌ ও ৯ জন বিমান বাহিনীর সদস্য। এছাড়া বাংলাদেশ পুলিশের আছে ২৪ জন সদস্য। আহতের সংখ্যা ২৫২ জন। বর্তমানে ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন বাংলাদেশি সদস্যরা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পালনকালে আহত ৩ জন শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করেন তিনি। সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ফেরাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। অপরাধের ধরন পাল্টে যাওয়ায় শান্তিরক্ষীদের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। যুদ্ধবিগ্রহে বিশ্ব মানবতা, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষতি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংঘাত কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে অনুষ্ঠানস্থল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত শান্তিরক্ষীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে লন্ডভন্ড উপকূলের বিস্তীর্ণ জনপদ। মঙ্গলবার পর্যন্ত প্রাণহানি বেড়ে হয়েছে ২০ জন। ঝড়ের তাণ্ডবে খুলনা ও বরিশাল বিভাগে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই বিভাগের ২৬৩টি স্থানে বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধের ৪১ কিলোমিটার এলাকা। মঙ্গলবার বিকেল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৩৯টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। ঘূর্ণিঝড়ের প্রবল গতি ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এবারও ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন। তারপরও ঠেকানো যায়নি ক্ষয়ক্ষতি। রিমাল তাণ্ডব শেষ হওয়ার পর উপকূলে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে যাওয়া সহ গাছ ও ঘর চাপা পড়ে মঙ্গলবার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ জন। তবে সরকারি হিসেবে এ সংখ্যা ১৬।
ঝড়ের তাণ্ডব, ঢেউ ও প্রবল জোয়ারে খুলনা ও বরিশাল বিভাগে বিধ্বস্ত হয়েছে 1.5 লাখ ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছে 263টি স্থানে বেড়িবাঁধের 41 কিলোমিটার এলাকা। এর মধ্যে বরিশালে 120টি পয়েন্টের 20 এবং খুলনার 143টি স্থানে প্রায় 21 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা বিভাগের 10 জেলায় গৃহহীন হয়েছে 1,32,800 পরিবার। বরিশাল বিভাগে কৃষি খাতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ 500 কোটি টাকা। মঙ্গলবার বিকেল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে 39টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। সুন্দরবনের ভেতরে প্রবেশ করার পর জানা যাবে ক্ষয়ক্ষতি ও বন্যপ্রাণী মারা যাওয়ার পূর্ণাঙ্গ চিত্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য চাল, শুকনো খাবার সহ 3,85 লাখ টাকা নগদ এবং শিশু খাদ্য ও গবাদি পশুর জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। জেসমিন আলম, মোহনা সংবাদ। তৃতীয় ধাপে দেশের 87 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। এর আগে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে 16টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। তবে তফসিল ঘোষণা হয় 109 উপজেলায়। ঘূর্ণিঝড় রিমালের কারণে 22 উপজেলার ভোট স্থগিত রয়েছে। সকাল থেকে পছন্দের প্রার্থীকে বেছে নিতে কেন্দ্রগুলোতে আসতে থাকে ভোটাররা। তৃতীয় ধাপে মোট 1,152 প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 397, ভাইস চেয়ারম্যান পদে 456 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 299 জন। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং স্ত্রী সন্তানের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা তার খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন এবং সমন্বয়কের দায়িত্ব পালনকারী সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুদক। বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য মতে এখন পর্যন্ত বেনজির পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক এবং 3টি বিও হিসাবের খোঁজ পেয়েছে দুদক। আদালতের আদেশে যা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 3 মে সহ বেনজিরকে সস্ত্রীক আগামী 9 জুন তলব করেছে দুদক। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ প্রসঙ্গে এ কথা বলেন তিনি। বলেন, সরকারের কোনো অপরাধীকে প্রশ্রয় দেবে না। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে এসব কথা বলেন সালমান এফ রহমান। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে জাতীয় কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীতে যান চলাচল ও পার্কিং নিশ্চিতে সরকারি বেসরকারি ভবন, মার্কেটগুলোর সামনের সড়ক দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক বিল্ডিং এ যেটা পার্কিং এর জায়গা আছে সেখানে কিন্তু দোকানপাট, অনেক বাণিজ্য, অন্যান্য কাজগুলি করা হচ্ছে। সেটা ঢাকা নর্থ আর ঢাকা সাউথে আমরা বলছি যে যেখানে পার্কিং এর জায়গা যেটা করা হচ্ছে সেটা পার্কিং এর জন্য যেন ব্যবহার হয়। এ সময় আজিজ বেনজিরের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন ভঙ্গ করলে যত প্রভাবশালী হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তদন্ত না হওয়া পর্যন্ত এমপি আনোয়ারুল আজিম হত্যা প্রসঙ্গে মন্তব্য করা ঠিক হবে না বলেও জানান সালমান এফ রহমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। শর্ত মানলে জুনেই মিলবে IMF-এর ঋণ কিস্তির অর্থ ছাড়, আর এসব শর্তের সরাসরি প্রতিফলন ঘটবে আসন্ন বাজেটে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শর্তের বাজেটের খরচ টানতে হবে জনগণকেই। আর অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন,
শর্তের বাজেট দোষের কিছু না হলেও দেশের নিজস্বতা বলে কিছু থাকবে না। মুনিরুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ ছাড় পেতে বড় ধরনের সংস্কার করতে হবে বাংলাদেশকে, যার সরাসরি প্রতিফলন ঘটবে আসন্ন বাজেটে। আর শর্ত প্রতিপালনে রাজস্ব আয় বৃদ্ধি এবং ভর্তুকির পুনর্বিন্যাসের দিকেই নজর সরকারের। সেক্ষেত্রে ছোট হতে পারে এবারের বাজেটের আকার। কর ছাড় হ্রাস, জ্বালানি তেলের দাম সমন্বয়, যৌক্তিক ভর্তুকি নির্ধারণ এবং খেলাপি ঋণ কমাতে ইতোমধ্যেই নানান উদ্যোগ নিয়েছে সরকার। আর এমনটি হলে এর প্রভাব সরাসরি পড়বে জনগণের ঘাড়ে, এমনটি মনে করছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এটার প্রভাবটা নেতিবাচকভাবে কিন্তু আসলে সাধারণ জনগণের উপর বেশি পড়বে বলে আমার ধারণা। আমি দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে। অন্যদিক থেকে যাদের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে পারলে বা কর ফাঁকি নিয়ন্ত্রণ করতে পারলে রাজস্ব আয় বাড়বে উল্লেখযোগ্য হারে, তাদেরকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রাখা হয়। $4.5 মিলিয়ন জন্য দেশের স্বকীয়তাকে চাপের মধ্যে ফেলাকে অযৌক্তিক হিসেবেই দেখছেন তিনি। মাত্র $4.5 বিলিয়ন ডলারের জন্য নিজেদের স্বাধীনতাকে অনেকটা চাপের মধ্যে রেখে এই শর্তগুলো মানতে হয়েছে। শুধু বাজেটই নয়, বাংলাদেশ ব্যাংক প্রণীত নীতিতেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রভাব রয়েছে বলে জানান অর্থনীতিবিদ মাহফুজ কবির। বাংলাদেশ ব্যাংক যে সমস্ত নীতি গ্রহণ করছে সেখানে দেখা যাচ্ছে যে IMF এর একটা সুস্পষ্ট প্রভাব রয়েছে। তারা বলছে যে এবারে বাজেট ছোট হতে হবে, সেইভাবে ছোট হচ্ছে বাজেট, এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে, সেগুলো বাদ দেওয়া হচ্ছে। আমাদের যে আর্থিক খাত, তো সেটা সংস্কারের জন্য অনেক রকমের সাজেশন রয়েছে IMF এর দিক থেকে, তো সেটারও প্রতিফলন আমরা বাজেটে দেখতে পাবো। আন্তর্জাতিক চাপে নতুজানুর এই চর্চা বন্ধ না হলে বাজেট প্রণয়নের বিদেশ নির্ভরতা বাড়বেই বলে মনে করেন তিনি। এটা যে খুব খারাপ হচ্ছে বিষয়টা এরকম নয়, মানে যদি আমরা প্রকৃত অর্থে ধরি, কিন্তু একই সঙ্গে একটা দেশের তো নিজস্ব কিছু বিষয় রয়েছে, মানে তার দেশের নিজস্ব কিছু অর্থনৈতিক উন্নয়ন দর্শন থাকে, সরকারের কিছু আসলে অগ্রাধিকার থাকে, এবং এর সার্বিক অর্থে কিন্তু দেশের মানুষের যে কল্যাণ, বাজারের স্বস্তি এবং অর্থনৈতিক যে গতি সঞ্চার, এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। কারণ একবার যদি এই প্রক্রিয়া শুরু হয় তাহলে দেখা যাবে যে প্রতি বছরই কিন্তু আমরা বিদেশিদের কথা মতো বা এই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা মতো আমাদের বাজেটটা বাস্তবায়ন করছি। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত 7 কিস্তিতে এই অর্থ দেবে IMF। তবে এই ঋণের অর্থ ছাড়ের বাকি কিস্তি পেতেও মানতে হবে বেশ কিছু সংস্কার শর্ত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের মানুষের নিত্য পণ্যের চাহিদা অনেকটাই পূরণ করছে সুপার শপ স্বপ্ন। ৬২ জেলায় 481টি আউটলেটের মাধ্যমে পণ্য বিক্রি করছে তারা। এবার স্বপ্নকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। বলেন, মুদ্রাস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের স্বপ্ন যাতে দুঃস্বপ্নে পরিণত না হয় সেই লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের ভালোবাসাতেই স্বপ্ন আজ ব্র্যান্ডে পরিণত হয়েছে বলেও মনে করেন তিনি। ইমদাদুল হক খানের রিপোর্ট। দেশের প্রায় 1 কোটি মানুষের নিত্যপণ্যের চাহিদা পূরণ করছে সুপার শপ স্বপ্ন। স্বপ্নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। প্রপার একটা ফাইন্যান্সিং স্ট্রাকচারের মাধ্যমে লাভজনক হয়, সেটার জন্যে ঠিকঠাক জায়গাতে কথাবার্তা বলা। এর অর্থ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অথবা ইনভেস্টর যারা আছে তাদেরকে আগ্রহী করে তোলা। পণ্যের গুণগত মান নিশ্চিত করতে নিজস্ব ল্যাবরেটরির পাশাপাশি নানাভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি। পণ্যের মান আমাদের সবচেয়ে বড় কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আছে বাংলাদেশে। আমাদের একমাত্র ল্যাবরেটরি আছে। স্বপ্ন একমাত্র হ্যাসাব সার্টিফাইড রিটেলার বাংলাদেশে। স্বপ্ন সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একমাত্র গ্লোবাল গ্যাপ সার্টিফাইড। তিনি আরও জানান, পণ্যের মান নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নেয় স্বপ্ন কর্তৃপক্ষ। আমরা যা করি, সাধারণত যখন কমপ্লেন্ট আসে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে সাথে সাথে জানানো হয়, সংশ্লিষ্ট সাথে জানানো হয়। যদি আমরা দেখি যে সে এমন কিছু করেছে যেটা স্বপ্নের পলিসি বা ভ্যালুজের থেকে বেশ দূরে এবং তাকে কারেকশন করার কোনো সুযোগ নেই, আমরা তখন তাকে রিপ্লেস করি। মধ্যস্বত্বভোগীদের অবস্থান কমিয়ে কৃষক ও ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক গড়তে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সাব্বির হাসান নাসির। কৃষকের সাথে আমাদের সংযোগ আরও বাড়বে, যাতে করে মধ্যস্বত্বভোগীর অবস্থান কমে যায় এবং কৃষকের সাথে ক্রেতার সংযোগটা আরও স্ট্রং হয়। ক্রেতাদের ভালোবাসাতে স্বপ্ন দেশের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। মানুষের এই আস্থা ধরে রাখতে নিরলসভাবে কাজ করছে স্বপ্ন। ক্রেতারাই আমাদেরকে যা বানানো পারছে, নাম্বার 1 ব্র্যান্ড বা বাংলাদেশের সব ব্র্যান্ডের মধ্যে প্রথম 10টা ব্র্যান্ডের একটা বলে আর কি। এগুলো মূল কারণ আমার মনে হয় যে ক্রেতা। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনারা দৃষ্টান্ত স্থাপন করেছে বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের জন্য বরাদ্দ অর্থ মানব কল্যাণে ব্যয় করার আহ্বান। রিমাল তাণ্ডবে লণ্ডভণ্ড, উপকূলে প্রাণহানি বেড়ে 20। খুলনা বরিশাল বিভাগে ক্ষতিগ্রস্ত 20 লাখ মানুষ। 41 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। বিদেশি ভেনেজুয়েলার সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন, অপরাধের প্রমাণ পেলে কাউকে ছাড় নয় বললেন সালমান এফ রহমান। এবং IMF-এর শর্তের ঘেরাটোপে আগামী বাজেট আম জনতার ঘাড়ে খড়গ পড়ার পাশাপাশি নিজস্বতা হারাবে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।